সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। জম্মু যান, কাশ্মীরে যাবেন না, ফরমান জারি শুভেন্দুর। আপনাদের ভাষা নিয়ন্ত্রণ করুন, আইসিকে হুমকি, মামলায় আদালতে ভর্ৎসনার মুখে জাতীয় মহিলা কমিশন। প্রিয়জনের চেয়েও বড় কর্তব্য, রোগী দেখা শেষ করেই বাবার শেষকৃত্যে সামিল ডাক্তার ছেলে। জোকা মাঝেরহাট রুটে যাত্রীদের জন্য সুখবর, ফের বাড়ছে মেট্রো। পেছন থেকে মেয়েকে লক্ষ্য করে পরপর গুলি, ময়নাতদন্তে ফাঁস নয়া তথ্য। ভারতের কোনো ক্ষতি হয়েছে এমন একটি ছবি দেখান, বিদেশি সংবাদ মাধ্যমগুলিকে চ্যালেঞ্জ ডোভালের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালিদের কাশ্মীরে যেতে বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক উল্টো পথে হেঁটেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু। তার বক্তব্য, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ধাক্কা খেয়েছে জম্মু কাশ্মীরের পর্যটন শিল্প। বৃহস্পতিবারই বাংলায় এসেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, কিন্তু তারপরেই আর এক প্রস্থ বিতর্ক তৈরি হয়েছে। ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালিদের কাশ্মীরে যেতে বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক উল্টো পথে হেঁটেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু বলছেন, আমি দলের হয়ে কথা বলছি না, আমি একজন বিজেপি বিধায়ক হয়েও বলছি না, আমি বিধান অধিকারীর স্ত্রীর কান্না দেখেছি, জম্মু যান। শুভেন্দুর এই বক্তব্য নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কটাক্ষ করেছে মন্ত্রী শশী পাঁজা। তিনি বলছেন, জঙ্গিরা চেয়েছিল কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে, এটাই প্রতিরোধ করতে হবে। কেন্দ্র চেয়েছিল কাশ্মীরে পর্যটন শিল্প ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, তাহলে কি সবে বিফল হয়ে গেল? আমরা বিরোধী দলনেতার কথায় বিরক্ত হচ্ছি, এই ধরনের ফরমান দেওয়া যায় না। বোলপুরের আইসিকে বীরভূম তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হুমকি মামলা। বীরভূমের পুলিশ সুপারকে আগামী 14 জুলাই ভার্চুয়ালি জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দিতে হবে। শুক্রবার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে স্পষ্ট নির্দেশ, মহিলা কমিশনে যা নথি প্রয়োজন পুলিশ সেটা বৈদ্যুতিন মাধ্যমে পাঠাবে। যদি কোনো নথি পাঠানো সম্ভব না হয় তার কারণও দর্শাতে হবে পুলিশকে। নথি যাচাইয়ের পর যদি কোনো পুলিশের উপস্থিতির প্রয়োজন হয় তাহলে পুলিশ সুপার তার কোনো প্রতিনিধিকে পাঠাবেন। তবে এদিন শুনানির সময় কলকাতা হাইকোর্ট বিচারপতির প্রশ্নের মুখে পড়েন জাতীয় মহিলা কমিশন। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থার কাজে কিভাবে হস্তক্ষেপ করছেন, কোন ধারা যুক্ত হবে না সেটা নিয়ে কিভাবে নির্দেশ দেন আপনারা। এই প্রসঙ্গে বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমাদের দেশে প্রচুর কমিশন রয়েছে, সবাই যদি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করা শুরু করে তাহলে তদন্ত কিভাবে চলবে? জাতীয় মহিলা কমিশনকে বিচারপতির পরামর্শ, আপনারা আপনাদের তদন্ত করুন, কাউকে ডাকতে চাইলে ডেকে পাঠান, কিন্তু কেস ডায়েরি দেখাতে পারেন না। বিচারপতি তখন বলেন, আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা তদন্ত পর্যবেক্ষণ করছেন, আপনাদের ভাষা নিয়ন্ত্রণ করুন, এই ধরনের ভাষা গ্রহণযোগ্য নয়। তখন পুলিশের কমিশনারের তরফ থেকে বলা হয়, পুলিশ আমাদের কি উত্তর দিয়েছে সেটা একবার ভাবুন, তদন্তে কোনো রকম ভাবেই সহযোগিতা করছে না। বোলপুরের আইসিকে ফোনে কদর্য ভাষায় আক্রমণের ঘটনায় বিতর্কে জড়ান অনুব্রত মণ্ডল। তপ্ত হয় রাজ্য রাজনীতি। দীর্ঘ টালবাহানার পর 3 বারের নোটিশ এড়িয়ে হাজিরা দেন অনুব্রত। তারপর 90 মিনিট পর বেরিয়েও আসেন। পরবর্তীতে দেখা যায় আইসির ফোন বাজেয়াপ্ত হয় ফরেন্সিক পরীক্ষার জন্য, কিন্তু অনুব্রতর কেন হয় না তা নিয়ে প্রশ্ন ওঠে। জুন মাসে ডিজিকে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। চিঠিতে অনুব্রত মণ্ডলের মোবাইল বা ডিজিটাল ডিভাইস অবিলম্বে বাজেয়াপ্ত করতে বলা হয়। এ যুগের অগ্নিশ্বর, প্রিয়জনের চেয়ে বড় কর্তব্য রক্ষা। বাবার মৃত্যুকেও কেই সব কর্তব্যে অবিচল রইলেন হুগলির চিকিৎসক। মৃত্যুর পর বৃদ্ধ বাবার দেহ পড়ে রইল ঘরে। চোখের জল সামলে রোগী দেখা শেষ করে তবেই বাবাকে নিয়ে তিনি শেষকৃত্য করতে গেলেন। ডাক্তারবাবু এমন দায়িত্ব দেখে সকলে ধন্য করেছেন। কতটা মনের জোর হলে তবে এমনটা করা যায় তা হয়তো ভাবতেই পারছেন না কেউ। চুচুড়া ইমামবাড়ার অঞ্চলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় একজন ব্যতিক্রমী ডাক্তার। তিনি রাত জেগে রোগী দেখেন। দূর দূরান্ত থেকে রোগী আসে তার কাছে। শুধু হুগলি জেলায় নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে আসেন ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাতে। রোজকার মতো শুক্রবারও রোগী দেখছিলেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। অথচ তার কিছুক্ষণ আগে তার বাবা তাপস বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন, কিন্তু ডাক্তারবাবুকে মুখে তিনি কর্তব্যনিষ্ঠ হয়ে রোগী দেখে চলেছেন। বাবার মৃত্যুতেও বিরাম নেই। ডাক্তারবাবু জানান, বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন রোগীরা, ফিরে গেলে তাদের ভোগান্তি হবে, তাই বাবার দেহ বাড়িতে রেখে আগে তিনি চেম্বারে এসে রোগীদের চিকিৎসা করলেন। তারপর বাবাকে নিয়ে শ্মশানে গেলেন শেষকৃত্য করতে। ডাক্তার শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের এই কর্তব্য অগ্নিশ্বর সিনেমার উত্তম কুমারকে মনে করিয়ে দেয়। চুচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, অনেক গরিব মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন, রাত 2-3টে পর্যন্ত বসে রোগী দেখেন, কোনো নির্দিষ্ট ফিজ নেই, যার যা সামর্থ্য তাই দেন, কোনো চাহিদা নেই। চুচুড়া ছাড়া অন্য জেলা থেকে রোগীরা আসেন ভালো চিকিৎসা পান বলে। এমন ডাক্তারবাবুর জন্য গর্ববোধ করি আমরাও। জোকা মাঝেরহাট রুটে যাত্রীদের জন্য ফের বাড়ছে মেট্রো।
আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে মোট 72টি মেট্রো পাওয়া যাবে, যার ফলে খুশি যাত্রীরা। শুক্রবার মেট্রো রেলের কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে সোমবার থেকে ওই রুটে মোট 72টি মেট্রো চলবে। আপ এবং ডাউনে 36টি করে মেট্রো চলবে। এতদিন ওই রুটে আপ এবং ডাউনে 31টি করে মোট 62টি মেট্রো চলেছে। বাড়ছে পরিষেবার সময়সীমাও। বাজারহাট থেকে সকাল 7:57 প্রথম পরিষেবা শুরু হয়। জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল 8টায়। জোকা এবং মাঝেরহাট থেকে শেষ মেট্রো একদিন রাত 8টায় ছাড়ত। সোমবার থেকে আপ এবং ডাউন দুদিকেই 8:15 ছাড়বে। উল্লেখ্য, কলকাতা মেট্রো পার্পেল লাইনে জোকা থেকে মোমিনপুর পর্যন্ত অংশটি এলিভেটেড। তবে মোমিনপুর স্টেশন ছাড়ার কিছুটা পরে ওই লাইন মাটির নিচে ঢুকবে। খিদিরপুর স্টেশন থেকে বাকি অংশ ভূগর্ভস্থ। খিদিরপুর থেকে প্রথম ধাপে 1.7 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছানো হবে। তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে যাওয়ার জন্য 950 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ কাটা হবে। এই লাইনের পরের অংশ অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড অংশ সুড়ঙ্গটি অবশ্য টিবিএম এর সাহায্যে কাটা হবে না, সেটা কাটা হবে পুরনো কাট অ্যান্ড কভার পদ্ধতিতে। খিদিরপুর স্টেশন তৈরি করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল রাজ্য সরকারের চেষ্টায় তা কেটেছে। খিদিরপুর স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে, এবার সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হতে চলেছে। তারকা টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুনের ঘটনায় গোটা দেশে শোরগোল পড়েছে। নিজের বাবার হাতেই খুন হয়েছেন রাধিকা। এবার মৃতদেহের ময়না তদন্তে উঠে এলো নয়া তথ্য। ময়না তদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে রাধিকার বুকে 4টি গুলি করা হয়েছে। অন্যদিকে পুলিশের এফআইআরে বলা হয়েছে পিছন থেকে ওই ব্যক্তি রাধিকাকে লক্ষ্য করে 3টি গুলি ছুড়েছিল। সরকারি হাসপাতালের সার্জন এই ময়না তদন্তের রিপোর্টটিতে নিশ্চিত করছেন। চিকিৎসক জানিয়েছেন 4টি গুলি শরীর থেকে বার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পর প্রশ্ন উঠছে অভিযুক্তের স্বীকারোক্তি এবং পোস্টমর্টম রিপোর্টের মধ্যে পার্থক্য কেন। পুলিশের দায়ের করা এফআইআর অনুসারে অভিযুক্ত দীপক যাদব অর্থাৎ রাধিকার বাবা নিজেই স্বীকার করেছেন যে তিনি রাধিকাকে পিছন থেকে গুলি করেছিলেন, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুসারে সমস্ত গুলি সামনে থেকে ছোড়া হয়েছিল। ফলে মামলাটি ক্রমশ জটিল হচ্ছে। চলতি বছরের 22 এপ্রিল ভারতের ইতিহাসে কালো দিন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে বেছে বেছে ভারতীয় পর্যটকদের খুন করে জঙ্গিরা, যার জবাবে অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হয় অপারেশন সিন্দুরের মাধ্যমে, কিন্তু সেই অপারেশন সিন্দুর নিয়ে নানা দ্বিচারিতা করেছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি। এমনই অভিযোগ ছিল নয়াদিল্লির তরফে। এবার কার্যত বিদেশি সংবাদ মাধ্যমগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশি সংবাদ মাধ্যমের তরফে বলা হয়েছিল অপারেশন সিন্দুরের সময় ভারতেরও ক্ষতি হয়েছে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন অজিত ডোভাল। আজ শুক্রবার আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন বিদেশ সংবাদ মাধ্যমগুলি অপারেশন সিন্দুরের সম্পর্কে মিথ্যা খবর ছড়িয়েছে। আমাকে এমন একটি ছবি দেখান যেখানে ভারতের ক্ষতি হয়েছে, একটা ভাঙা কাচেরও ছবি দেখান। ওই সময় ভারতের কোনো ক্ষতি হয়নি। প্রযুক্তি এবং যুদ্ধের মধ্যে সম্পর্ক সর্বদা গুরুত্বপূর্ণ। আমরা অপারেশন সিন্দুর নিয়ে গর্বিত। আমরা গর্বিত যে আমরা এই অপারেশনের সময় দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা সীমান্তের ওপারে থাকা 9টি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে সীমান্ত এলাকায় একটিও ঘাঁটি ছিল না। আমাদের সমস্ত টার্গেট সঠিক ছিল। আমরা কেবল সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করেছি। মাত্র 23 মিনিটে নির্ভুল অপারেশন করেছি। কোনো জঙ্গি ঘাঁটি বাদ পড়েনি, তার বাইরে অন্যত্র প্রত্যাঘাত করেনি। ডোভাল আরও বলেন বিদেশি সংবাদ মাধ্যম অনেক কিছু বলছে, কিন্তু 10ই মের আগে এবং পরে পাকিস্তানের 13টি বায়ুসেনার ঘাঁটির উপগ্রহ চিত্র দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। পেহেলগাঁও হামলার জবাব দিতে গত 7ই মে অপারেশন সিন্দুর অভিযান করে ভারতীয় সেনা। সেই অভিযানেই ভারতীয় বায়ুসেনা জৈশ-ই-মোহাম্মদের বাওয়ালপুরের ঘাঁটি ও লস্করের মুরিদকের ঘাঁটি গুড়িয়ে দেয়।